B2 বম্বার জেট, যেই জেট ব্যবহার করে আমেরিকা হামলা চালালো পারমাণবিক ঘাঁটি ইরানের, পরপর 3টি পারমাণবিক ঘাঁটিতে আমেরিকা হামলা চালালো সেই বম্বার B2 বম্বার জেট। দেখুন সেই ছবি, ইরানের 3টি পরমাণু উড়িয়ে দিয়েছে আমেরিকা, আর এই 3 পরমাণু কেন্দ্রেই পরমাণু বোমা তৈরি চলছিল বলে আমেরিকার দাবি। 1997 সালে 1 জানুয়ারি থেকে B2 বম্বার ব্যবহার করছে আমেরিকান বায়ুসেনার অন্যতম স্তম্ভ তাদের বলা যায়। প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় স্তম্ভ এই বম্বার B2 বম্বার। সর্বাধুনিক বিপজ্জনক মার্কিং এই যুদ্ধ বিমান এমন ভাবে তৈরি যে সাধারণভাবে রাডারেই ধরা পড়ে না, একেবারে শত্রুর নজর এড়িয়ে গোপনে আঘাত হানতে সক্ষম সর্বাধুনিক বিপজ্জনক এই মার্কিন যুদ্ধ বিমান এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার অন্যতম স্তম্ভ। যে ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, B2 বম্বারের ছবি, যেটা দিয়েই আঘাত হেনেছে আমেরিকা। একেবারে 3 পরমাণু ঘাঁটি ইরানের, ফরজো, নাতানজ, ইস্ফাহান, 3টি পরমাণু ঘাঁটিতে আমেরিকার হামলা, আমেরিকার হুঁশিয়ারি পাল্টা আমরা দেখলাম ইরানের হুঁশিয়ারিও রয়েছে। আর এই বিষয় জায়গা থেকে আমি যাবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, এরই পাশাপাশি বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধিও সরাসরি রয়েছেন। অর্কদীপ্ত, একদম বম্বার্সের ছবি আমরা দেখাচ্ছি, অত্যাধুনিক, সর্বাধুনিক বলা হচ্ছে, বিপজ্জনক, আর এই ফাইটার জেট দিয়েই কিন্তু হামলা চালিয়েছে আমেরিকা। নীলাঞ্জন, একেবারে B2 বম্বার জেট, এই 3টি জেট উড়েছিল মিসৌরি থেকে এবং মিসৌরি থেকে তারা সরাসরি ইরানে যায় এবং এই ইরানে যে 3টে পারমাণবিক কেন্দ্র, যে পারমাণবিক প্রোগ্রাম বা নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইউরোপের বেশ কয়েকটি দেশ, সেই 3টে, তার মধ্যে ফোর্ডো যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, সেই তিনটেকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরিষ্কার করে এই বিষয়ে জানিয়েও দিয়েছেন এবং তিনি যে আরও একটা স্টেটমেন্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে এখন শান্তির সময় এবং তিনি আশা করছেন যে ফার্দার কোনো মিলিটারি অ্যাকশনের প্রয়োজন হবে না। ফলে এখন দেখো এই যে ঘটনাটা ঘটলো, ইরান কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যদি আমেরিকার তরফ থেকে মিলিটারি এরকম ডিরেক্টলি ইনভলভড হয়ে পড়ে তাহলে কিন্তু আমেরিকাও চুপ করে থাকবে না। ইয়েমেন থেকে হাউথিসরাও জানিয়েছিল, হিজবুল্লাহরাও জানাতে পারে। ফলে সব মিলিয়ে এখন যে পরিস্থিতিটা, আমেরিকার এই আক্রমণের পর যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতির পরে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইরানও চুপ করে বসে থাকবে না। ইরান কি করতে পারে? ইরান কি অ্যাটাক করবে? আমি একটু বিক্রমের কাছে যেতে চাইবো। বিক্রম, তোমার কাছে আমি জানতে চাইবো যে ইরান কি এই মুহূর্তে অ্যাটাক করতে পারে বা অ্যাটাক করলেও কিভাবে রিটালিয়েশনটা হবে একটু যদি বলো। দেখো অর্কদীপ্ত, তোমাকে যেটা জানাবো, আগেই কিন্তু ইরানের তরফ থেকে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যদি আমেরিকা এই যুদ্ধে সামিল হয় তাহলে কিন্তু প্রত্যাঘাত ভয়াবহ হবে। এবং আজকে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি এই স্ট্রাইকের কথা জানালেন, যেখানে আমেরিকার B2 বম্বারে দিয়ে মূলত 3টি নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং কার্যত বলা যায় যে আমেরিকা কিন্তু এবার ডাইরেক্টলি এই যুদ্ধে সামিল হয়ে গেল। এবার ইরানের তরফ থেকে তারা কিভাবে প্রত্যাঘাত আনবে, কারণ তারা জানাচ্ছেন যে তারা কিন্তু প্রত্যাঘাত আনবেন এবং বড়োভাবে প্রত্যাঘাত আনবেন। সেক্ষেত্রে এবার শুধু ইসরায়েল নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যেটা বক্তব্য যে প্রত্যেক মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা ঘাঁটি যেগুলি রয়েছে সেগুলির ওপরে কিন্তু তারা আঘাত আনতে পারবেন, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে ইরানের তরফ থেকে। এক্ষেত্রে ইরান 3টি পসিবিলিটি রয়েছে যেইভাবে তারা রেসপন্ড করতে পারে এই মার্কিন অ্যাটাকের ক্ষেত্রে। মূলত প্রথম ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ যে 3টি নিউক্লিয়ার সাইটে বম্বার্ডমেন্ট করা হয়েছে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে একটা লিমিটেড তারা প্রত্যাঘাত করবে, এমনটা প্রাথমিক একটা প্রথম সম্ভাবনা মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু আমেরিকা সম্পূর্ণভাবে একেবারে ডাইরেক্টলি এই যুদ্ধে সামিল হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কোনোরকমভাবে ফুল স্কেল ওয়ারে যায় কিনা আমেরিকার সঙ্গে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে তোমাকে জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমি বিক্রম তোমাকে জিজ্ঞেস করবো যে আমেরিকার যে ঘাঁটিগুলো
যে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, যতদূর জানা যাচ্ছে 17টা সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোতে কি অ্যাটাক করতে পারে ইরান? হাউথিসরা কি অ্যাক্টিভেটেড হবে? হিজবুল্লাহ কি অ্যাক্টিভেটেড হবে? এবং রাশিয়ার চীনের কি স্ট্যান্ড পয়েন্ট হবে? কারণ তারা প্রথম থেকে কিন্তু ইরানকে সাপোর্ট করেছে, এবং যেটা আমরা জানতেও পেরেছি যে বোয়িং 747 তিনটে বিমানের মাধ্যমে চায়না কিন্তু সামরিক অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল ইরানকে, এমনটা আমরা জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই টোটাল সিনারিওটাতে তাদের স্ট্যান্ড পয়েন্ট কী হবে বিক্রম? অত্যন্ত ইন্টারেস্টিং পয়েন্ট এটা হলো যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে রিয়াক্ট করছে, বিভিন্ন দেশগুলো কিভাবে রিয়াক্ট করছে। তার সঙ্গে সঙ্গে ইরানের, যেটা আমি বলছিলাম যে তৃতীয় একটি পসিবিলিটি রয়েছে অর্ক, সেটা হলো স্ট্রেট অফ হরমুজ, সেটাকে যদি বন্ধ করে দেয় সেখানে কিন্তু তারা এনার্জিকে রিজার্ভ করার চেষ্টা করতে পারে, অর্থাৎ ইরানের তরফ থেকে এনার্জি রিজার্ভ করার চেষ্টা করা হতে পারে। অপরদিকে চীন এবং রাশিয়া তারা কিভাবে রিয়াক্ট করছে আজকের এই আমেরিকা ডাইরেক্টলি এই যুদ্ধে অংশগ্রহণ করার পর, সেটাও কিন্তু দেখার বিষয়। তবে একটা বিষয় স্পষ্ট যে ইরান তারা কিন্তু প্রত্যাঘাত করতে চলেছে, বড়ভাবে প্রত্যাঘাত করতে চলেছে, কিন্তু সেই প্রত্যাঘাত ঠিক কীভাবে হয়, অর্থাৎ সরাসরি ইসরায়েলের ওপরে হয়, আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, যে 17টি ঘাঁটির কথা তুমি বলছো, সেই 17টি ঘাঁটিতে করা হয় কিনা। কারণ ইতিমধ্যে ইরানের তরফ থেকে এই বিষয়টা স্পষ্টত বলা হচ্ছে যে সমস্ত মার্কিন নাগরিক কিন্তু এই মুহূর্তে টার্গেট, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে আমেরিকার এই মধ্যপ্রাচ্যে, সেখানেও কিন্তু এই ইরানের তরফ থেকে হামলা আসতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অপরদিকে ইসরায়েল এবং আমেরিকা তারাও কিন্তু এই বিষয়টা আগে থেকেই জানে যে ইরান প্রত্যাঘাত করতে পারে, সেই অনুযায়ী তারা তাদের ডিফেন্স সিস্টেম কীভাবে প্রস্তুত রেখেছে সেটাও দেখার বিষয় রয়েছে। আপাততভাবে এই মুহূর্তে যেটা সবথেকে বড় বিষয়, যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকা ডাইরেক্টলি তারা যুক্ত হয়ে গেল, এরপর আর কোন কোন দেশ যুক্ত হয় সেটাও কিন্তু দেখার রয়েছে। কারণ এই আজকের অ্যাটাকের পর সমস্ত সামগ্রিকভাবে আমেরিকার বিষয় যেটা বলছো বিক্রম, সেটা দেখো মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে 2 সপ্তাহ সময় নিচ্ছেন উনি, 2 সপ্তাহ সময় উনি নিচ্ছেন, তারপরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাহলে সেটা কি ডিসিভ করার জন্য ছিল, বিশ্বকে ডিসিভ করার জন্য বা ইরানকে ডিসিভ করার জন্য ছিল? কারণ 2 সপ্তাহের অনেক কম সময় তিনি সিদ্ধান্ত শুধু নেননি, তিনি সরাসরি হামলাও করে ফেললেন ইরানের ওপর। এবং কোথায় হামলা করলেন? 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে, নিউক্লিয়ার সাইটগুলোতে, যে নিউক্লিয়ার সাইট নিয়ে কিন্তু এত সমস্যা। এবার দেখো এই যে ক্ষতিটা হয়েছে বিক্রম, ইরান, যেটা তুমি বলছিলে ইরানের ক্ষয়ক্ষতি পরিমাণ কি হয়েছে, ইরানের যে ক্ষতি হয়েছে, রীতিমতো ক্ষতি হয়েছে, সেটা কিন্তু ইরান গভর্নমেন্ট থেকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে ইরান কিন্তু রিটালিয়েট করবে, তাদের কিন্তু হাত পা বাঁধা রইল না। দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে যেখানে ইরানের অবস্থান, সেখানে আর্মেনিয়া রয়েছে, ইয়েমেন রয়েছে, জর্ডান রয়েছে, একটু পাশেই ইরাক রয়েছে, তো অনেকগুলো দেশ কিন্তু ওখানে রয়েছে। তাদের কি স্ট্যান্ড পয়েন্ট থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জন্য, কারণ ভৌগোলিক অবস্থান ইরানের এমনই যে চারপাশে অনেকগুলো দেশ জড়িত রয়েছে। তবে এই দেশগুলোর মধ্যে যেটা ইরানের জন্য কিছুটা হলেও সুবিধা, সেটা হচ্ছে লেবানন বলো, আর্মেনিয়া, ইয়েমেন বলো বা ইরাক বলো, এরা কিন্তু সাপোর্ট দিচ্ছে ইরানকে। জর্ডানের কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কোনো স্ট্যান্ড পয়েন্ট পাওয়া যায়নি। ফলে আমেরিকার এই অ্যাটাক খুব স্বাভাবিকভাবেই বিক্রম, দেখো খুব স্বাভাবিকভাবেই ইরান যে ভালোভাবে নেবে না, কারণ প্রথম দিন থেকে তারা বলছিল যদি আমেরিকা ইনভলভড হয় সেক্ষেত্রে তারা কিন্তু চূড়ান্ত পাল্টা হামলার দিকে যাবে, এবং সেটা কিন্তু ইরান গভর্নমেন্ট ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছে বিক্রম। তবে এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস, গতকাল আমরা জানি জিনিভাতে সম্মেলন ছিল, সাংবাদিক বৈঠক ছিল, সেখানে ইরান জানিয়ে দিয়েছিল যে যদি অ্যাগ্রেশন ইসরায়েলের তরফ থেকে না থামে সেক্ষেত্রে তাদের তরফ থেকেও থামবে না। এবং আজকে আমেরিকার এই আক্রমণের পর ইউএন চিফ বলেছেন যে এই আক্রমণ কিন্তু অত্যন্ত ভয়াবহ পরিণাম হতে পারে। ফলে সব মিলিয়ে ইরান তাহলে তো আরও ফার্দার এসকালেট করবেই বিক্রম। অবশ্যই এসকালেট করবে। তার কারণ তোমাকে যেটা জানাবো যে তুমিও যে বিষয়টা বলছিলে যে 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে, তাহলে কি এটা ডিসেপশন ছিল? কারণ কি অনেকেরই, অর্থাৎ আন্তর্জাতিক মহলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বা বিভিন্ন দেশ থেকে এই প্রশ্নটাই তোলা হচ্ছে যে আগে কেন কথা বলা হলো না, কথা বলার পথ কেন বন্ধ করে দেওয়া হলো এই অ্যাটাকের মাধ্যমে। অর্থাৎ আমেরিকা যখন এই যুদ্ধে ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেল, একেবারে সরাসরি নিউক্লিয়ার সাইটগুলোতে তিনটা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করলো,
তারপর কিন্তু আর আলোচনা বা কথাবার্তা সেই অর্থে থাকছে না। ইরান কিন্তু সরাসরি বলছেন যে তারা রিট্যালিয়েট করবে। এবার দেখার যে ইরান কিভাবে রিট্যালিয়েট করে, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এই রিট্যালিয়েশনের ক্ষেত্রে মূলত যে 17টি আমেরিকান বেসগুলি রয়েছে মিডল ইস্টে সেগুলির উপর অ্যাটাক করা হয় কিনা, ডিরেক্টলি ইসরায়েলের উপর আরও বড় মাপের অ্যাটাক করা হয় কিনা, কারণ এখনও পর্যন্ত ইরানের 3টি যে নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করা হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু আরও প্রচুর সেখানে অস্ত্রশস্ত্র থাকতে পারে। বিশেষ করে আন্ডারগ্রাউন্ডে কী কী ধরনের মিসাইল রয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে অজানা। অর্থাৎ ইরান তারা কিভাবে রেসপন্ড করে, কতটা শক্তি দিয়ে রেসপন্ড করে, সেটাই কিন্তু দেখার বিষয়। অর্ক একেবারেই বিক্রম। নীলাঞ্জনা, আমরা এই বিক্রমের সাথে যে আলোচনা হচ্ছিল, তুমিও সেই আলোচনায় রয়েছে আমাদের সাথে, আমরা দেখলাম মানে এই আলোচনাটা আমরা দেখছি, এই একটা জিনিস পরিষ্কার নীলাঞ্জনা, যেটা তুমিও হয়তো এগ্রি করবে, যে এই বিষয়টা কিন্তু এখানেই থেমে যাচ্ছে এমনটা নয়, এটা ফার্দার এসকেলেশন কিন্তু হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে বা যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইরানের তরফ থেকে। একদম এই জায়গা থেকেই আমেরিকাকে হুঁশিয়ারি খামেনেই দিয়ে দিয়েছেন এবং খামেনেই বলছেন যে ফল ভুগতে হবে আমেরিকাকে, প্রত্যাঘাত কখনো ভুলবে না আমেরিকা। বিশ্ব দেখবে ইরানের প্রত্যাঘাত, এই হুঙ্কার ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনের, এই হুঁশিয়ারি তিনি দিয়ে রেখেছেন যে ফল আমেরিকাকে এবার ভুগতেই হবে এবং এমন প্রত্যাঘাত হবে যে প্রত্যাঘাত আমেরিকা কখনো ভুলবে না এবং বিশ্ব দেখবে ইরানের এই প্রত্যাঘাত, এই হুঙ্কার আয়াতুল্লাহ খামেনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।